শুরু করব ক্লাস 12-এর ত্রিমাত্রিক দেশে সরলরেখা। মানে হচ্ছে যে 3Dতে মানে যার এক্স ওয়াই জেড তিনটে প্লেন থাকবে, সেই স্পেসের উপর আমরা কিভাবে কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করা যায়, কিভাবে করা যায় সেটা আমরা শিখব। তো সরলরেখার সমীকরণ আমরা ক্লাস 11-এ করেছি। ক্লাস 11-এ যেটা আমরা করেছি সেটা হচ্ছে 2 ডাইমেনশনে ছিল, মানে 2Dতে ছিল। ওটা এক্স আর ওয়াই প্লেনে ছিল। এক্স ওয়াই প্লেনের ওপর কী করে আমরা কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হয় সেটা আমরা ক্লাস 11-এ শিখেছি। আর আমরা ক্লাস 12-এ যেটা শিখবো সেটা এক্স ওয়াই জেড মানে তিনটে প্লেন থাকবে, মানে একটি স্পেস, সেই স্পেসের ওপর কিভাবে কোনো সরলরেখার সমীকরণ হয় সেটা আমরা শিখব। তো সরলরেখার সমীকরণ শুরু করার আগে প্রথমে যেটা আমাদের জানতে হবে সরলরেখা কী। তোমরা ক্লাস 11-এও কিন্তু এই সরলরেখা ডেফিনেশনটা পড়েছিলে। তো আর একবার আমি বলে দিই যে সরলরেখা কী। কোনো একটা বিন্দু, সেই বিন্দুটা একটা নির্দিষ্ট দিক বা অভিমুখ বরাবর যদি গতিশীল থাকে, যে বিন্দুটা পেয়েছিলাম সেই বিন্দুর যে গতিপথটা পেলাম আমরা, এই যে গতিপথটা পেলাম, এই গতিপথটাকে আমরা বলবো সরলরেখা। তাহলে কি বললাম, কোনো একটা বিন্দু যদি নির্দিষ্ট তার অভিমুখ বরাবর বজায় রেখে গতিশীল হয়, সে বিন্দুর যে গতিপথটা পাওয়া গেল সেই গতিপথটাকে আমরা বলবো সরলরেখা। তাহলে কি বললাম, কোনো বিন্দু নির্দিষ্ট এক অভিমুখ, মানে যেদিকে যাবে সেই অভিমুখ বরাবর এক অভিমুখ বজায় রেখে, মানে একই দিকে এক অভিমুখ বজায় রেখে কি হবে, গতিশীল হবে, তাই তো? বজায় রেখে গতিশীল থাকে, সেই বিন্দুর গতিপথটাকে গতিপথটাই হলো সরলরেখা। গতিপথই হলো সরলরেখা। তাহলে বোঝা গেল যে কোনো একটা বিন্দু তার নির্দিষ্ট অভিমুখ বরাবর যদি গতিশীল থাকে, তাহলে সেই বিন্দুর যে বিন্দুটা ছিল সেই বিন্দুর যে গতিপথটা পাওয়া গেল, এই যে গতিপথটা পেলাম, সেই গতিপথটাকে আমরা কি বলবো, সরলরেখা বলবো। এবার আমরা যেটা শিখব যে 3Dতে কিভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করা যায়, তার রূপটা কেমন হবে। তো এই রূপটা বা প্রকাশ করার জন্য আমরা দুটো আকার দেখতে পাবো। সেই দুটো আকারটা কি কি, মানে আমরা যেটা বললাম যে 3Dতে সরলরেখার দুটো আকার আসবে, দুটো আকার পাওয়া যাবে, এক নম্বর যে আকারটা পাবো সেটা হচ্ছে কার্তেশীয় আকার। আর 2 নাম্বার হলো ভেক্টর আকার বা ভেক্টরের রূপ। যাই হোক, কিন্তু আমরা এই সরলরেখার যে সমীকরণগুলো পাবো 3Dতে, তো এই দুটো আকারই কিন্তু আমরা পাবো, একটা কার্তেশীয় আকার
একটা ভেক্টর আকার। তো কার্তেশীয় আকার বলতে আমরা বুঝি কি, যে কোনো একটা বিন্দু থাকবে, সে বিন্দু সাপেক্ষে আমরা সরলরেখার রূপটা পাবো। মানে x1 y1 পয়েন্টগুলো থাকবে, x1 y1 z1 অথবা x2 y2 z2, এই যে বিন্দুগুলো পাবো, এই বিন্দুর দ্বারা কিন্তু ওই সরলরেখার আকারটা পাওয়া যাবে। এটা হচ্ছে কার্তেশীয় পদ্ধতি, ঠিক আছে। বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেই স্থানাঙ্কের সাহায্যে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করব, যে আকারটা পাবো সেটা হচ্ছে কি বলবো আমরা, কার্তেশীয় আকার। আর ভেক্টর রূপটা কেমন, মানে ভেক্টরে থাকবে তো এ ভেক্টর দেওয়া থাকবে অথবা বি ভেক্টর দেওয়া থাকবে, সে ভেক্টর দ্বারা, মানে যে ভেক্টরগুলো থাকবে সে ভেক্টর দ্বারা যে সরলরেখার রূপ পাবো আমরা, সেটাকে আমরা কি নাম দিয়েছি, ভেক্টর রূপ। মানে এটা ভেক্টর দ্বারা সরলরেখার সমীকরণটা পাবো, মানে যে সরলরেখার সমীকরণটা পাবো সেটা হচ্ছে কি থাকবে, ভেক্টর রূপে থাকবে, ঠিক আছে। তো এই দুটো আকার আমরা পাবো। তো এবার আমরা আসব যে ফার্স্ট যে পদ্ধতি বা কার্তেশীয় যে আকারটা আছে, সেই কার্তেশীয় আকারে আমরা কি করে সরলরেখার সমীকরণ নির্ণয় করা যায়, তার দুটো ভাগ আছে, সে দুটো ভাগ দ্বারা আমরা সেটা প্রকাশ করব। মানে দুটো ভাগ আছে, দুটো কি মানে কিভাবে আমরা কি দেওয়া থাকলে আমরা কিভাবে সেই সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে পারবো মানে স্পেসের ওপর, সেটা দুটো পদ্ধতি দ্বারা হয়েছে। সে দুটো পদ্ধতিতেই আমরা কিন্তু জানব, এবং এটা বলা যেতে পারে একটা সূত্র। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা যে কোনো সরলরেখার 3Dতে সমীকরণগুলো কিভাবে আসবে সেগুলো খুব সহজে আমরা পেয়ে যাব। তো অ্যাকচুয়ালি এটা সূত্র তৈরি করছি, কার্তেশীয় আকারের দুটো সূত্র হয়, সেই সূত্রের সাহায্যে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তো এবার আমরা জানবো যে কার্তেশীয় আকারের 1 নম্বর সূত্র। তো 1 নম্বর সূত্র কি বলছে, যে পয়েন্ট থাকবে দেওয়া x1, y1, z1, বিন্দুগামী যে সরলরেখার দিক অনুপাত সমূহ a, b আর c, তার কার্তেশীয় সমীকরণ হবে, কার্তেশীয় সমীকরণ হবে বা হয়। তো এখানে যেটা বলেছে যে x1 y1 z1 একটা বিন্দুগামী যে সরলরেখা, মানে একটা সরলরেখা এই x1 y1 z1 এই বিন্দুর উপর দিয়ে যাবে, এবং যে সরলরেখাটা দেওয়া থাকবে সেই সরলরেখার কিন্তু দিক অনুপাত দেওয়া থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে দিক অনুপাত বলে দিয়েছে এখানে a b c, এই দিক অনুপাত বলে দিয়েছে। তার সমীকরণ কিভাবে আমরা কার্তেশীয়তে নিয়ে আসব সেটা বের করব। তো প্রথমে আগে একটা ছবি আমি আঁকবো। এই ছবির সাহায্যে আমরা খুব সহজে আমরা বুঝতে পারবো যে সেই সরলরেখাটার সমীকরণ কি করে হবে। ধরো একটা সরলরেখা নিলাম আমরা, এবং সেই সরলরেখাটা কিন্তু XYZ বিন্দুগামী। আচ্ছা, প্রথমে একটা বিন্দু বলেছিল x1 y1 z1, এই সরলরেখাটা কিন্তু এই x1 y1 z1 এর বিন্দুগামী। মানে কি, এই সরলরেখাটা এই বিন্দুর উপর দিয়ে যাবে। তার মানে হচ্ছে এখানে আমি একটা সমীকরণ লিখলাম যে p x1, y1, z1, এটা একটা পয়েন্ট। এবং এই সরলরেখার দিক অনুপাতটা বলে দিয়েছে। দিক অনুপাত কী বলে দিয়েছে, মানে ডিরেকশন রেশিও, অ্যাকচুয়ালি ডিরেকশন রেশিও কী বলে দিয়েছে, a b আর c। তাহলে এই সরলরেখা কী বলে দিয়েছে অঙ্কে, যে x1 y1 z1 মানে এই সরলরেখার উপর দিয়ে যাবে,
সরলরেখাটার উপরে থাকবে একটা x1 y1 z1 পয়েন্ট এবং এই সরলরেখার ডিরেকশন রেশিও বা দিক অনুপাত বলে দিয়েছে ABC। যদি এটা হয় তাহলে ওই সরলরেখার আমি একটা বিন্দু নিচ্ছি XYZ, যদি বিন্দু থাকে এই সরলরেখার উপর এখন একটা বিন্দু নিলাম, সেই বিন্দুর দ্বারা যে সমীকরণটা তৈরি হবে। তো সমীকরণটা কী করে তৈরি হচ্ছে দেখো এবার। এখানে আমি একটা বিন্দু নিয়েছি কি PXYZ, আর XYZ দুটো বিন্দু। এই সরলরেখাটা তাহলে আমরা ডিরেকশন রেশিও যদি বের করতে বলে, এই বিন্দু থেকে আমরা কি করি যে ডিরেকশন রেশিও যখন বের করি বা দিক অনুপাত বের করি কোনো সরলরেখার, যে দুটো পয়েন্ট দেওয়া থাকে সেই দুটোর পয়েন্টের কি অন্তর্ফলটা, মানে এখানে কি আছে x থেকে একবার কি বিয়োগ করব x1, আচ্ছা তারপর y থেকে কি বিয়োগ করব y মাইনাস y1, আরটা কি দাঁড়াবে z মাইনাস z1, তাই তো। এই তিনটে আমরা অনুপাত মানে দিক অনুপাত পাবো, কিন্তু দুটো পয়েন্টের দ্বারা মানে দুটো পয়েন্ট থাকবে, এটা আমরা শিখেছি আগে যে দুটো বিন্দু দেওয়া আছে, সেই দুটো বিন্দুর যদি দিক অনুপাত বের করতে বলে তাহলে আমরা কি করে পাবো যে x মাইনাস x1, y মাইনাস y1 আর z মাইনাস z1। এই বিন্দুটা আমরা কি পেলাম, এটা দিক অনুপাত পেলাম, এই সরলরেখাটার দিক অনুপাত। আর আমাদের আগেই এই সরলরেখার একটা দিক অনুপাত বলে দিয়েছে যে ABC। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এই সরলরেখার দিক অনুপাত হচ্ছে এটা, আবার বলে দিয়েছে ABC। তাহলে যদি দুটোই সেই সরলরেখার দিক অনুপাত দাঁড়ায় তাহলে ওদের কি হয়, মানে ওরা পরস্পর কি হয় সমানুপাতিক হয়ে যায়। যদি একই যদি হয়ে যায়, মানে যেহেতু সমরেখ, মানে একটা বিন্দুর উপর মানে একটা সরলরেখার উপরেই আমরা দেখতে পাচ্ছি যে দুটো ডিরেকশন রেশিও, তাহলে সেই সরলরেখাগুলো মানে সেই ডিরেকশন রেশিওটা কী হয়ে যায় যে পরস্পর সমানুপাতিক হয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে কি যে x মাইনাস x1 বাই হচ্ছে a সমান এটা কত হবে y মাইনাস y1 বাই হচ্ছে b সমান z মাইনাস z1 বাই হচ্ছে c। মানে এদের যে অনুপাতটা সেই অনুপাতগুলো কী হয়ে যায় সমান হয়ে যায় যদি একটাই সরলরেখার এবং সেই সরলরেখার ডিরেকশন রেশিও যদি সেই সরলরেখার ওপরই হয়, মানে দুটো ডিরেকশন রেশিও পাবো আমরা। এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে x1 y1 z1 এবং xyz এই দুটো বিন্দু দ্বারা কিন্তু আমরা একটা ডিরেকশন রেশিও পেলাম, এবং এই ডিরেকশন রেশিও আগে বলে দিয়েছে ABC। যদি এরকম হয় যে একই সরলরেখার ওপরে যদি দুটো ডিরেকশন রেশিও পাই তাহলে ওদের অনুপাতটা কি হয়ে যায় সমান হয়ে যায়, ওদের অনুপাতটা কি হয় সমান হয়। তার মানে কি এটা বাই কী করব এই a মানে x মাইনাস x1 বাই a, y মাইনাস y1 বাই b আর z মাইনাস z1 বাই c, এদের অনুপাতটা কী হয়ে যায় সমান হয়ে যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো সরলরেখার যদি x1 y1 z1 বিন্দুগামী হয় এবং সেই বিন্দুগামী হওয়ার পর ওই যে সরলরেখাটা দেওয়া ছিল তার ডিরেকশন রেশিও যদি দেওয়া থাকে ABC, তাহলে তার সেই সমীকরণটা কি হবে না কোনো একটা বিন্দু সাপেক্ষে, মানে একটা বিন্দু আমরা নিব XYZ, সে বিন্দু সাপেক্ষে আমরা কী পাবো ওই বিন্দুটার সাপেক্ষে প্রথমে ডিরেকশন রেশিও বের করব x মাইনাস x1, y মাইনাস y1 আর z মাইনাস z1। সেই ডিরেকশন রেশিও বের করার পর যেটা পেলাম, এবং ওই যে সরলরেখাটা দেওয়া ছিল তার কিন্তু ডিরেকশন রেশিওটা কিন্তু বলেই দিয়েছে ABC, তাই তো। এবং একই সরলরেখার ওপর মানে একটা সরলরেখার ওপর যদি দুটো ডিরেকশন রেশিও পায় তবে কি হয় তাদের অনুপাতগুলো কি হয় সমান হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি এটা সমরেখ, তাই তো, সমরেখ বলতে পারি, কারণ একটা সরলরেখার উপরেই পাচ্ছি আমরা দুটো ডিরেকশন রেশিও। তাদের কি হয় যদি এরকম যদি পাই যে কোনো একটা সরলরেখার উপর আর একটা সরলরেখার মানে ডিরেকশন রেশিও হয়, যদি এরকম হয় তাহলে ওরা পরস্পর কি হয় সমানুপাতে মানে সমানুপাতিক হয়, ঠিক আছে। তাহলে x মাইনাস x1 বাই কী পাবো a পাবো, y মাইনাস y1 বাই b হবে আর z মাইনাস z1 বাই c হবে। তো এটা আমাদের 1 নম্বর যে সূত্রটা ছিল যেটা বলেছিলাম সেটা আমাদের পেলাম, ঠিক আছে। অর্থাৎ আমরা যেটা পেলাম যে কোনো সরলরেখা দেওয়া থাকবে এবং সেই সরলরেখাটার একটা বিন্দু দেওয়া থাকবে এবং সে বিন্দুগামী হবে, সেই সরলরেখার একটা বিন্দুগামী হবে কিন্তু
ঠিক আছে, এবং ওই সরলরেখাটার দিক অনুপাত দেওয়া থাকবে। যদি পেয়ে যায় তাহলে আমরা কিন্তু খুব সহজে কার্তেশীয় পদ্ধতিতে বা কার্তেশীয় আকারে আমরা একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। এটা ফার্স্ট সূত্র পেলাম। এবার আমরা দ্বিতীয় সূত্রতে আসব। 2 নাম্বার যেটা করব আমরা, যে x1, y1, z1 ও x2, y2, z2 বিন্দু দুটির সংযোজক সরলরেখার কার্তেশীয় সমীকরণ। হবে। এবার কিন্তু আগের যে প্রসেসটা আমরা করলাম সেখানে আমরা পেয়েছিলাম, মানে 1 নম্বর সূত্রে পেয়েছিলাম কি একটা পয়েন্ট দেওয়া থাকবে এবং সেই পয়েন্টটা কিন্তু ওই সরলরেখার ওপর দিয়ে যাবে। ঠিক আছে, মানে ওই বিন্দুটার উপরে কিন্তু ওই সরলরেখা থাকবে, বিন্দুগামী হবে। ঠিক আছে, আর ওই সরলরেখার ডিরেকশন রেশিও ছিল। তাহলে আমরা কার্তেশীয় আকারে একটা সমীকরণ নির্ণয় করতে পেরেছিলাম। এবার যেটা আমরা করব, দুটো পয়েন্ট থাকবে এখানে দেওয়া, একটা মানে সরলরেখার দুটো পয়েন্ট দেওয়া থাকবে, x1, y1, z1 আর x2, y2, z2। এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার যে সমীকরণটা হবে সেই সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমি একটা ছবি আঁকছি, সেই ছবি দেখে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি ছবি একটা আঁকছি। এটা একটা সরলরেখার এবং সেই সরলরেখার দুটো বিন্দু নিচ্ছি। একটা বিন্দু হচ্ছে পি বিন্দু, সে পি বিন্দুর আমি স্থানাঙ্ক নিলাম x1, y1, z1, x1, y1, z1। আর একটা বিন্দু নিচ্ছি আমি মিডিলে কিউ বিন্দু, যার স্থানাঙ্ক নিচ্ছি আমি x, y, z, x, y, z। আর একটা বিন্দু পাবো, আর নাম দিলাম, যেটা হচ্ছে স্থানাঙ্ক x2, y2, z2। তো প্রথমে আমরা PQ যে সরলরেখাটা পেয়েছি, PQ একটা সরলরেখা, তাই তো? এই সরলরেখার ডিরেকশন রেশিও কি হবে? তাহলে আমরা ডিরেকশন রেশিও যদি বের করি তাহলে কি করতে হয় না, এটা থেকে এটা বিয়োগ, মানে x মাইনাস x1, y মাইনাস y1, z মাইনাস z1, তাই তো? তাহলে প্রথমে পাচ্ছি কি PQ সরলরেখার ডিরেকশন রেশিও, যেটা বেরবো PQ এর ডিরেকশন রেশিও কি দাঁড়াচ্ছে, x মাইনাস x1, x মাইনাস x1, y মাইনাস y1, y মাইনাস y1 আর z মাইনাস z1, z মাইনাস z1। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে PR বিন্দুর আমরা কি করব, PR এর ডিরেকশন রেশিও এবার বের করব। তো PR বিন্দুর যদি আমরা ডিরেকশন রেশিও বের করি তাহলে কি দাঁড়াবে, সেটা হচ্ছে এটা থেকে বিয়োগ করব, তার মানে দাঁড়াচ্ছে কি x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1। তাহলে আমরা একটা সরলরেখার ওপর যে তিনটে বিন্দু নিয়েছিলাম, আমি দুটো বিন্দু দিয়ে দিয়েছি, আমি একটা বিন্দু মিডলে নিয়েছি। তো প্রথমে আমি PQ সরলরেখার কি করলাম, ডিরেকশন রেশিও বের করলাম, আর একবার PR এই সরলরেখাটার ডিরেকশন রেশিও বের করলাম। এবার যেটা আসবে, এই যে PQ যে সরলরেখাটা পাচ্ছি আর PR যে সরলরেখাটা পাচ্ছি, সেই সরলরেখা দুটি কিন্তু পরস্পর সমরেখ। মানে দেখো, একটা সরলরেখার উপরেই কিন্তু এই তিনটে বিন্দু অবস্থান করে আছে। সুতরাং আমরা বলতে পারি এই PQR এরা পরস্পর কিন্তু সমরেখ। আর সমরেখ যদি হয় তাহলে সমরেখ হওয়ার শর্ত কি, যে ডিরেকশন রেশিওগুলো পাই আমরা, সেই ডিরেকশন রেশিওর অনুপাতটা হয় কি সমান। ঠিক
ঠিক আছে, ওদের অনুপাতটা কী হবে, সমান হবে। তাহলে পি কিউ এর যে ডিরেকশন রেশিও পেয়েছি সেটা কত পেয়েছি, এক্স মাইনাস এক্স ওয়ান বাই কত আছে, এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে আমরা পেলাম কি, প্রথমে এক্স মাইনাস এক্স ওয়ান বাই নিচে কত আছে, এক্স টু মাইনাস এক্স ওয়ান। মানে এদের অনুপাতগুলো পরস্পর কী হবে, সমান হবে, সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই কত লিখবো আমরা, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আর এখানে কি আছে, জেড মাইনাস জেড ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান বাই কী লিখবো, জেড টু মাইনাস জেড ওয়ান। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে যে শর্তটা পেলাম আমরা, এটা হচ্ছে কার্তেশীয় আকারে সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে কখন না, দুটো বিন্দু মানে দুটো বিন্দু থাকবে দেওয়া, তাদের যে সংযোজক সরলরেখার কার্তেশীয় যে সমীকরণটা হবে সেটা হচ্ছে এটা। তো এখানে আমরা পেলাম কি, যে পি কিউ একটা সরলরেখা ছিল, তার ডিরেকশন রেশিও বের করলাম, আর একবার পি থেকে আর তার ডিরেকশন রেশিও বের করলাম, এবং এই দুটো সরলরেখা যেহেতু একই মানে সরলরেখার উপর, মানে এই তিনটে যে বিন্দু পেয়েছি সেই তিনটে বিন্দুই কিন্তু কী আছে, একটা সরলরেখার উপর আছে, মানে সমরেখ। এক কথায় আমরা কি বলতে পারি, এই তিনটি বিন্দু পরস্পর সমরেখ। আর সমরেখ যদি হয় তবে তাদের যে অনুপাতটা হয়, ডিরেকশন রেশিওর যে অনুপাতগুলো হয়, তারা পরস্পর কী হয়, সমান হয়। সেটাই আমরা করে দিয়েছি যে এক্স মাইনাস, মানে প্রথমের যেটা পেয়েছি এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর জেড মাইনাস জেড ওয়ান বাই জেড টু মাইনাস জেড ওয়ান। এদের ডিরেকশন রেশিওটা কী হয়ে যায়, সমান হয়ে যায়, যেহেতু এটা পরস্পর সমরেখ বলে। ঠিক আছে, সমরেখ হওয়ার জন্য কিন্তু এদের অনুপাতটা সমান হয়েছে, সমরেখ হওয়ার জন্য কিন্তু, হ্যাঁ, সমরেখ হওয়ার জন্য। তো আমাদের যে দ্বিতীয় নাম্বার যে সূত্রটা পেলাম, সেই দ্বিতীয় নাম্বার সূত্র আমাদের হলো, তা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কি করে আমরা দুটো বিন্দু দেওয়া থাকলে সে দুটো বিন্দুর সংযোজক সরলরেখায় আমরা কিভাবে কার্তেশীয় সমীকরণটা নির্ণয় করতে পারবো সেটা আমরা শিখলাম। আর আগের যেটা শিখলাম সেটা কোনো একটা বিন্দু দেওয়া ছিল আর ডিরেকশন রেশিও দেওয়া ছিল, সেই দুটোর সাহায্যে আমরা কি করে সরলরেখার সমীকরণ নির্ণয় করা যায় সেটা আমরা শিখলাম। এবার এই দুটো সূত্র আমরা জানলাম, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভেক্টরের রূপ, মানে ভেক্টরের মানে যে সরলরেখা আমরা নির্ণয় করবো এবার সেটা ভেক্টর দ্বারা হবে, মানে ভেক্টর দেওয়া থাকবে, সে ভেক্টরের দ্বারা কী করে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো সেটা এখন শিখবো আমরা। এবার আমরা শিখব যে ভেক্টরের আকারগুলো কেমন হয় সমীকরণের, সেটা আমরা শিখব। তো এবার আমরা কি, ভেক্টরের আকার, ঠিক আছে, ভেক্টরের আকার দ্বারা কি করে সরলরেখার সমীকরণ পাওয়া যায়। ভেক্টরের আকার আগের গেল, আমরা কার্তেশীয় আকার করলাম, এবার যেটা করব সেটা হচ্ছে ভেক্টরের আকার। তো ভেক্টরের আকারের এক নম্বর যে সূত্রটা দাঁড়াচ্ছে, এক নম্বর সূত্র হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুগামী, যার অবস্থান ভেক্টর, এ আর যে সরলরেখা এর অবস্থান ভেক্টর এ ধরলাম, আর কি বলুন, যে সরলরেখা বি ভেক্টরের সমান্তরাল, বি ভেক্টরের কি হবে, সমান্তরাল হবে, তার সেই ভেক্টর সমীকরণ
সমীকরণ হবে আর ভেক্টর সমান এ ভেক্টর যোগ টি বি ভেক্টর, যেখানে টি একটি বাস্তব প্যারামিটার, মানে এর একটা নির্দিষ্ট মান পাবো, আমরা মান দেওয়া থাকবে, ঠিক আছে। তো এটা অবশ্যই আমরা লিখব। তো আমরা যেটা পেলাম যে আর ভেক্টর সমান কি পেলাম, এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর, এই যে সমীকরণটা পেলাম, এটা আমরা এবার প্রুভ করব যে কি করে এটা আসছে। তো প্রথমে আমরা চিত্র অঙ্কন করব, সেই চিত্রের দ্বারা আমরা আগে বোঝার চেষ্টা করি। দেখো, আমরা প্রথমে আমি আঁকবো এক্স ওয়াই জেড প্লেন, এক্স ওয়াই জেড প্লেনের ওপর আমরা চিত্রটা অঙ্কন করব। তো এটা এক্স প্লেন নিলাম, এটা ওয়াই, এটা জেড। এই এক্স ওয়াই জেড প্লেনে এটা হচ্ছে মূল বিন্দু, ও নাম দিলাম এটা। এখানে একটা সরলরেখা নিয়েছি আমরা, এখানে সে একটা পি বিন্দু নিয়েছি এবং তার অবস্থান ভেক্টর এ ভেক্টর ধরলাম। এখানে আমি আরটা বিন্দু নিয়েছি আর, যার অবস্থান ভেক্টর আর ভেক্টর নিয়েছি। এবার তো এপি যেহেতু অবস্থান ভেক্টর পেয়েছি, তাহলে এর যুক্ত হবে কার সঙ্গে, এটা মূল বিন্দুর সঙ্গে যুক্ত হবে। আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করার সময় আমরা পড়েছি, কোনো অবস্থান ভেক্টর নির্ণয় করার জন্য কি করতে হয়, সেই বিন্দুটার কিন্তু মূল বিন্দুর সঙ্গে কিন্তু অবশ্যই যুক্ত করতে হবে। তাহলে এই যে পেলাম যেটা, সেটা হচ্ছে এ ভেক্টর, এইটুকুটা হচ্ছে এ ভেক্টর, আর এই যে আর ভেক্টর যেটা পেয়েছে সেটা হচ্ছে এর আর ভেক্টর এটা। এবার দেখো, তো আমরা এই যে সরলরেখাটা পেয়েছি, এই সরলরেখার ধরুন আমি একটা কি করেছি, এখানে অঙ্কটায় বলেছি কি কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী, যার অবস্থান ভেক্টর এ, কোনো একটা নির্দিষ্ট বিন্দু নিয়েছি আমি, তার যার অবস্থান ভেক্টর কি এ ভেক্টর, আর এই ভেক্টরের যে সরলরেখাটা পেয়েছি তার সঙ্গে একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করব, যার নাম হচ্ছে দিয়েছে বি ভেক্টর। এই সরলরেখাটার একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করব, যার নাম হচ্ছে কি বি ভেক্টর, ঠিক আছে। তাহলে এবার যেটা আমরা পাবো, দেখো আমি এই পিআর যে সরলরেখাটা পেয়েছি, সে পিআর ভেক্টরের কি আমরা সমীকরণটা নির্ণয় করব, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমরা যেটা পাচ্ছি পিআর, এই যে সরলরেখাটা পেয়েছি, আমরা যদি পিআরটাকে বের করি, তাহলে পিআর সমান আমরা কি লিখব, পিআর সমান আমরা কি লিখব, আমরা যেটা করি যে এই যে আর যে শেষে থাকে, আমরা পিআর ভেক্টরে যদি অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করার সময় কী করতাম, যে আর যে লাস্ট মানে যে শেষে থাকে সেটা কি মূলবিন্দুর সঙ্গে যুক্ত হয়, তাহলে কী হবে, ও আর ভেক্টর থেকে কী করব, এই ওপিটা কী করবো, বাদ দিয়ে দেবো। এটাই তো আমরা করেছিলাম, আমরা অবস্থান ভেক্টর আমরা করেছি এটা। তাহলে কি পাবো আমরা, দেখো ও আর যে ভেক্টরটা আছে, মানে এই ও আর ভেক্টরটা কী নাম, আর ভেক্টর, এটা আর ভেক্টর নাম হবে, আর ওপি যেটা আছে সেটার নাম কি আছে, এ ভেক্টর। তাহলে পি আর যে ভেক্টরটা পেলাম সেটা কি পেলাম, যে আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। এবার যেটা আমি পাবো, এবার দেখো এটা তো এই সরলরেখার সঙ্গে সমান্তরাল, তার মানে আমরা পাচ্ছি কি যে পি আর যে ভেক্টরটা সেটা কার সঙ্গে সমান্তরাল না, বি ভেক্টরের সঙ্গে সমান্তরাল, তাই তো, বি ভেক্টরের সঙ্গে সমান্তরাল। তো আমরা যখন এই ভেক্টর ফার্স্ট চ্যাপ্টার করেছিলাম, যদি পরস্পর দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমরা বলেছিলাম যে সে ভেক্টরটার সঙ্গে কি হয়, এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর যেহেতু সমান্তরাল, তাহলে সে বি ভেক্টর একটা কি গুণ হয়, আমরা করেছিলাম ল্যামডা গুণ করেছিলাম, বা স্কেলার কোনো একটা সি গুণ করেছিলাম, যাই হোক সি গুণ করছি আমি,
এখানে সি দিয়ে গুণ করব, ঠিক আছে। তো এখানে সি দিয়ে গুণ করবো না, কারণ এখানে প্যারামিটার বলে একটা পেয়েছি, বাস্তব প্যারামিটার, সেটা আমি টি দিয়ে গুণ করবো তাই জন্য, ঠিক আছে। তাহলে আমি অ্যাকচুয়ালি কী পেলাম হচ্ছে পিআর, যেহেতু এই পিআর যে সরলরেখাটার সমান্তরাল সরলরেখাকে বি ভেক্টর, এবং সেই বি ভেক্টর যেহেতু সমান্তরাল এ ভেক্টরের সঙ্গে, তাই জন্য কী হয়, একটা স্কেলার গুণ হয়। সেই স্কেলারটা আমি নাম দিয়েছি টি দিয়ে, যেটা হচ্ছে প্যারামিটার, এটা বলবো আমরা প্যারামিটার, বাস্তব প্যারামিটার, ঠিক আছে। তো আমরা এবার পিআরের মান তো পেয়ে গেছি, কি পেয়েছে, আর ভেক্টর মাইনাস এ ভেক্টর, তো সমান কী পেলাম, টিবি ভেক্টর, ঠিক আছে। এখান থেকে আমি আর ভেক্টরের মানটা বের করবো, তাহলে আর ভেক্টর সমান কী দাঁড়াবে, মাইনাস এ ভেক্টরটা চলে যাবে ডান দিকে, তাহলে কী হবে, প্লাস এ ভেক্টর হয়ে যাবে, প্লাস আর টি আর বি ভেক্টর থাকবে। তাহলে আশা করি তোমরা এই আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস টিবি ভেক্টরটা আমরা পেলাম কী করে তোমরা বুঝতে পারলে। আমি আরেকবার বলছি, প্রথমে আমি এক্স ওয়াই জেড একটা প্লেন অঙ্কন করেছি এবং এটা মূলবিন্দু, সে মূলবিন্দুর আমি একটা প্লেনের কী করলাম, একটা পি আরটা সরলেখা নিয়েছি এবং সে পি এর একটা অবস্থান ভেক্টর এ নিয়েছি, আর বিন্দুর অবস্থান ভেক্টর স্মল আর নিয়েছি, দিয়ে এই বিন্দুটা আমি ও বিন্দুর সঙ্গে যুক্ত করলাম, একইভাবে এই বিন্দুটা আমি ও বিন্দুর সঙ্গে যুক্ত করলাম, ঠিক আছে। এবার এই পি আর ভেক্টর আমরা কী করে নির্ণয় করবো, পি আর ভেক্টর নির্ণয় করার, অবস্থান ভেক্টর নির্ণয় করার সময় আমরা করেছিলাম যে যেটা শেষে থাকে সে কী করবো, ও আর থেকে ওটা ও আর হবে, আর যে পরে আগে থাকবে সেটা ওপি হয়ে যাবে, ঠিক আছে। তো ও আর যে ভেক্টরটা সেটা কী হচ্ছে, আমরা আর ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, তাহলে আর ভেক্টর নাম দিলাম, আর ওপি যেটা পেয়েছি যে লেন্থটা সেটা কি এ ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, তাই আমি এ ভেক্টর দিয়ে নাম দিয়েছি। এবার আমরা যেটা জানি যে কোনো একটা সরলেখা যদি, বা কোনো একটা ভেক্টর, যাই হোক পি আর একটা কোনো একটা ভেক্টর যদি কোনো একটা ভেক্টরের সঙ্গে সমান্তরাল হয়, কোনো একটা ভেক্টর যদি কোনো একটা ভেক্টরের সঙ্গে কী হয়, সমান্তরাল হয়, তাহলে কিন্তু কী হয়, সেই ভেক্টরটার সঙ্গে একটা স্কেলার গুণ হয়, ঠিক আছে। কোনো একটা ধরো এরকম ব্যাপার যে কোনো একটা এ ভেক্টর নিলাম আর একটা বি ভেক্টর আছে, এটা যদি পরস্পর এ আর বি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে একটা কি হয়, স্কেলার গুণ করি আমরা, স্কেলার গুণ করলে কিন্তু আমাদের এই সরলরেখার সমীকরণটা, মানে সমান্তরাল যদি হয় তাহলে কিন্তু এই সমীকরণটা আমরা পাই। কোনো একটা ভেক্টরের সঙ্গে আর একটা ভেক্টরে কী হয়, স্কেলার গুণ করলে সেই স্কেলারের সঙ্গে কী হবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। গুণ করার পর কিন্তু সমান হবে। তো এটা হচ্ছে একটা সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত। কোনো দুটো ভেক্টর আছে, সেই দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে সেই সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে সে ভেক্টরটা সমান হচ্ছে আরটা যে ভেক্টর তার সঙ্গে একটা স্কেলার গুণ করে দেবো এবং সেটা ইকুয়াল হয়ে যাবে। এটা হচ্ছে দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। এটা আমরা করেছি, আমরা ফার্স্ট চ্যাপ্টারেই করেছি। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো আমি এবার পি আর এর মানটা লিখলাম কি, আর ভেক্টর মানে সে ভেক্টর। এবার যে পি আর যে ভেক্টরটা ছিল সেটা কার সঙ্গে সমান্তরাল, এটা বি ভেক্টরের সঙ্গে সমান্তরাল, তাহলে কী লিখবো আমরা, পি আর ভেক্টরটা কী হবে, তাহলে বি ভেক্টর সঙ্গে সমান্তরাল, এবং সেই বি ভেক্টরের সঙ্গে আমি কী গুণ করলাম, একটা স্কেলার গুণ করেছি, সেই স্কেলারটা হচ্ছে টি দিয়ে প্রকাশ করেছি, সেটা হচ্ছে প্যারামিটার বলি আমরা, ঠিক আছে। টি দিয়ে প্যারামিটারে প্রকাশ করেছি আমরা, তো বাস্তব প্যারামিটার বলবো। এবার পি আর এর ভেক্টরের মান পেয়েছি আর ভেক্টর মানে সেই ভেক্টর, তাহলে এটা লিখে দিয়েছি আর ভেক্টর মানে সেই ভেক্টর সমান টি বি ভেক্টর। আর এখানে আর ভেক্টরের মানটা বের করবো, তাহলে আর ভেক্টর সমান কী হবে, মাইনাস এ ভেক্টর যদি ডান দিকে নিয়ে যায় তাহলে প্লাস এ ভেক্টর হবে প্লাস টিবি ভেক্টর। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পারলে যে আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস টিবি ভেক্টর কী করে আসছে। এবার নেক্সট যে আরটা আছে, এবার আমরা দুটো ভেক্টর দ্বারা কিভাবে কোনো একটা সরলরেখার সমীকরণের মানে সরলরেখার সমীকরণ নির্ণয় করব ভেক্টর রূপে, সেটা এবার প্রকাশ করব। এটা দুটো ভেক্টর দেওয়া থাকবে, আর আমরা এটা যেটা পেলাম সেটা একটা কি দেওয়া থাকবে, একটা অবস্থান, একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকবে, এবং সেই সরলরেখাটার একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করব যেটা বি ভেক্টর দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা এই যে একটা আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর যেটা পেলাম সেটা আমরা প্রকাশ করতে পারবো ভেক্টর রূপে। এবার 2 নম্বর সূত্র, ভেক্টরের আকার দুটি নির্দিষ্ট বিন্দুগামী একটা হচ্ছে যাদের অবস্থান ভেক্টর কী করব, যাদের অবস্থান ভেক্টর হলো এ ভেক্টর
এ ভেক্টর ও বি ভেক্টর, দুটো নির্দিষ্ট বিন্দুগামী, আর যাদের অবস্থান ভেক্টর একটা এ ভেক্টর নিয়েছি, একটা বি ভেক্টর নিয়েছি। সরলরেখার ভেক্টর সমীকরণ হবে আর ভেক্টর সমান এ প্লাস মানে এ ভেক্টর প্লাস টি, এটা প্যারামিটার, টি ইন্টু বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর, যেখানে টিটা হচ্ছে, টি হলো একটি বাস্তব প্যারামিটার, বাস্তব প্যারামিটার। তো আমরা যে 2 নম্বর যে সূত্রটা বলেছে, দুটি নির্দিষ্ট বিন্দুগামী, মানে দুটো নির্দিষ্ট বিন্দু থাকবে এবং সেই দুটো বিন্দুর কিন্তু অবস্থান ভেক্টর বলে দেবে এ ভেক্টর আর বি ভেক্টর, এবং যদি থাকে সেই সরলরেখার ওপর, সেই সরলরেখা দ্বারা যে ভেক্টর যে সমীকরণটা হবে সেই ভেক্টরটা কীভাবে প্রকাশ করব না, আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো কী করে আসছে, প্রথমে আমাদের আগে চিত্রটা সবাই দেখে নাও, চিত্র দেখলে কিন্তু এখানে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। চিত্রটা এখানে মেন, দেখো এক্স ওয়াই জেড প্লেনে আমি অঙ্কন করব, সেই চিত্রটা। এটা এক্স নাম দিলাম, এটাকে ওয়াই নাম দিলাম, এটাকে জেড নাম দিলাম। তো আগের মতো একটা সরলরেখা নিয়েছি আমি, সেই সরলরেখাটা ধরে এ একটা বিন্দু নিয়েছি এবং তার অবস্থান ভেক্টর ধরলাম এ ভেক্টর, আর এখানে আমি একটা বি বিন্দু নিয়েছি, বা আচ্ছা এই বিন্দুটার নাম দিলাম আমি বি ভেক্টর, মানে বি একটা বিন্দু নিয়েছি যেটাকে প্রকাশ করছি আমি আর ভেক্টর দিয়ে, আর এখানে একটা সি বিন্দু নিয়েছি যেটা ভেক্টর দিয়ে প্রকাশ করছি সেটা বি ভেক্টর দিয়ে, মানে যার অবস্থান ভেক্টর, অ্যাকচুয়ালি সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর, আর এ বিন্দুর অবস্থান ভেক্টর হলো এ ভেক্টর। এবার প্রত্যেকটাই কিন্তু মূলবিন্দুর সঙ্গে যুক্ত হবে, তাহলে এটা হচ্ছে মূলবিন্দুর সঙ্গে যুক্ত করলাম, বি ভেক্টরও কিন্তু মূলবিন্দুর সঙ্গে যুক্ত হবে, কারণ আমরা যখন মানে ক্যালকুলেশন করব তখন কিন্তু মূলবিন্দুর সাপেক্ষে কিন্তু এই অবস্থান ভেক্টরগুলো নির্ণয় করা যায়, ঠিক আছে। তো এটার নাম দিলাম আমি ও। তাহলে প্রথমটা এ ভেক্টর মানে এইটুকুটা হবে কি এ, এটা হচ্ছে আর ভেক্টর মানে এই পোর্শনটাকে বলবো আর ভেক্টর, আর এইটুকুটা হচ্ছে কি বি ভেক্টর, তাই তো, এটা আমরা জানবো। তো এইগুলো প্রত্যেকটা আমি লিখে নিলাম কোন কোন ভেক্টরগুলো অবস্থান ভেক্টর, ঠিক আছে। মানে এ বিন্দুটার অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর। এবার আমরা নির্ণয় করব। প্রথমে দেখো, যখন আমি এ বি ভেক্টরের অবস্থান ভেক্টর মানে এ বি ভেক্টরটা আমি বের করব, এ বি ভেক্টরটা যখন বের করব তাহলে দেখো আমরা কী করে প্রকাশ করছি, প্রথমে এ বি ভেক্টর, তাই তো। এ বি ভেক্টর যখন বের করবো তাহলে কী করবো আমরা, মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা বাদ দিয়ে দিই, তাই তো। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর কী করতে হয়, ও বি মাইনাস ও এ, তাই তো। বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে ও বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস করি আমরা, তাহলে ও এ। তাহলে এখানে পেলাম কি, ও বি ভেক্টরটা কি, এটা হচ্ছে আর ভেক্টর দিয়ে প্রকাশ করেছি আমরা, তাহলে এটা আর ভেক্টর নাম দিলাম, আর ও এ যেটা পেয়েছি সেটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এটা এ ভেক্টর পেলাম। আচ্ছা, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এ বি ভেক্টরের কী করে অবস্থান ভেক্টর নির্ণয় করতে হয় সেটা তোমরা আগে জেনেছো, সেটা আমি আবার করলাম। এবার যেটা আসবে এসি, আমি এবার এসি বের করব। তো দেখো আমি যদি এসি ভেক্টর বের করি তাহলে এসি তার মানে কী হবে, ও সি ভেক্টর মাইনাস কী হবে ও এ ভেক্টর, তাই তো, এটা আমরা পাবো। তাহলে আচ্ছা ওসিটা কী ছিল, ওসিটা আমরা কী দিয়ে প্রকাশ করেছি, ওসি ভেক্টরটা বি ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, তাহলে আমরা কী লিখবো, এটাকে বি ভেক্টর লিখবো, এটা বি ভেক্টর মাইনাস, আর ও এটাকে আমরা কী দিয়ে প্রকাশ করেছি, ও এর হচ্ছে অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, তাহলে আমরা কী লিখবো, এটাকে এ ভেক্টর দিয়ে লিখবো। তাহলে আমরা এবার এখানে যেটা পাচ্ছি যে এই যে এ বি যে ভেক্টরটা মানে এ বি ভেক্টর এবং এসি ভেক্টর, এরা কিন্তু একই সরলরেখার ওপর অবস্থিত, মানে সমরেখ।
এক কথা আমরা কি বলবো, এটা সমরেখ। তাহলে সমরেখ বা সমান্তরাল যদি হয়, তাহলে আমরা যে শর্তটা আমি এর আগের একটা ভেক্টরে যেটা করলাম 1 নম্বরে যে সূত্রতে, সেই অনুযায়ী আমরা কি পাবো তাহলে, যে একটা দেখো আমরা এটা তাহলে কী পাবো, যে এবি ভেক্টর যেটা ছিল, এবি ভেক্টরটা এসি ভেক্টরের সঙ্গে কি সমরেখ, তার মানে একই লাইনের উপরে আছে, মানে একটি সরলরেখার উপরেই অবস্থান করে আছে। সুতরাং কী পাবো, যে এসি ভেক্টর তার সঙ্গে কিন্তু একটা প্যারামিটার গুণ করে দেবো, বা স্কেলার। অ্যাকচুয়ালি কী হয়, দুটো সরলরেখা যদি মানে দুটো ভেক্টর যদি পরস্পর কী হয় সমান্তরাল বা মানে সমরেখ হয়, তাহলে কি হয়, যে সে ভেক্টরটা আরেকটা ভেক্টরের সঙ্গে মানে আরেকটা ভেক্টরের স্কেলার গুণ হয়ে যায়, দিয়ে পরস্পরের সমান হয়ে যায়। এটা শর্ত, দুটো ভেক্টর দেওয়া থাকলে এবং সেই দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল এবং সমরেখ হয়, তাহলে কি বলবো, সেই দুটো ভেক্টর মানে প্রথম যে ভেক্টরটা দ্বিতীয় ভেক্টরের সঙ্গে যদি স্কেলার গুণ করি, তাহলে ওরা পরস্পর কী হয়, সমান হয়ে যায়। এটাই শর্ত। তো ওটাই করলাম, এবি ভেক্টর এবং এসি ভেক্টর পরস্পর কিন্তু দেখো একই সরলরেখার উপর অবস্থান করে আছে, সুতরাং এরা পরস্পর কী হবে, এদের গুণফল যেটা পাবো আমরা, মানে এবি ভেক্টর আর এসি ভেক্টরের কী হবে, মানে এবি ভেক্টর সমান কী হবে, এসি ভেক্টরের সঙ্গে আমি কী করলাম, একটা প্যারামিটার গুণ করলাম, যে প্যারামিটার ধরেছিলাম কি টি দিয়ে প্রকাশ করেছি, তো টি লিখলাম। এবার দেখো এবি ভেক্টরের যে মানটা সেটা কি পেয়েছি আমরা, আর ভেক্টর ইমপ্লাই কী করছে, এবি ভেক্টর সমান কী পেয়েছি, আর ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান টি ইন্টু এসি এর মান কত পেয়েছি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এটা কার মান পেয়েছি, এটা এসির মান পেয়েছি। এবার দেখো এখান থেকে আমি আর ভেক্টরের মানটা বের করব, আর ভেক্টর সমান তাহলে কী দাঁড়াচ্ছে, এই মাইনাস এটা যদি এদিকে নিয়ে যায় প্লাস এ হয়ে যায়, তাহলে কী হয়, এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো এটা কিন্তু আমাদের যে ভেক্টরের যে রূপটা মানে সরলরেখার যে সমীকরণের আর একটা দুটো বিন্দু দেওয়া থাকলে, মানে দুটো বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকলে, সেই ক্ষেত্রে আমরা কি করে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো, সেটার কিন্তু এটা সূত্র। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে আমাকে। তো দ্বিতীয় সূত্র আমরা জেনে নিলাম, যে কি করে আমরা দুটো বিন্দু দেওয়া থাকলে তার দুটো বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকলে কিভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হয়। এবার নেক্সট আরটা আছে, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে তিনটে বিন্দু দেওয়া থাকবে এবং সেই বিন্দু তিনটে যদি সমরেখ হয় তার শর্ত কি হবে সেটা এবার আমরা শিখব। যে x1 y1 z1 কমা x2 y2 z2 ও x3 y3 z3 বিন্দু তিনটি সমরেখ হওয়ার শর্ত। তার মানে এখানে যেটা বলতে চাইছে, এই যে তিনটে বিন্দু পেয়েছি, সেই তিনটে বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থান করে থাকে, একটা সরলরেখার উপরই এই তিনটে বিন্দুর অবস্থান, ঠিক আছে, মানে একটা সরলরেখার উপর তিনটে যদি বিন্দুর অবস্থান হয় বা সমরেখ হয়, তাহলে আমরা কি করে তার সমীকরণটা নির্ণয় করব সেটা এখন আমরা শিখব। তো দেখো প্রথমে ছবিটাকে ক্লিয়ার করো, ছবি যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজে আমরা বের করতে পারবো। দেখো প্রথমে আমি একটা ছবি অঙ্কন করলাম, তিনটে বিন্দু নিচ্ছি, পি একটা বিন্দু যেটা বলে দিয়েছে x1 y1 z1, তাহলে আমরা লিখলাম x1, y1, z1, এটা একটা বিন্দু। আমি আরেকটা বিন্দু নিচ্ছি যেটা কিউ বিন্দু, যেটার স্থানাঙ্ক বলে দিয়েছে x2, y2, z2। আমি আরেকটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে আর বিন্দু, যার স্থানাঙ্ক বলে দিয়েছে x3, y3, z3। এই তিনটে বিন্দুর স্থানাঙ্ক আমাদের বলে দিয়েছে। তো প্রথমে আমরা জানি যেটা, যে যদি সমরেখ হয় তাহলে আমরা কি করব, যে সরলরেখা দুটো আমি যে সরলরেখা দুটোর মানে ডিরেকশন রেশিও বা দিক অনুপাতটা আমরা বের করব, তাদের অনুপাতটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। সেটা আমরা পেয়েছি আগে অবশ্য, আমরা যখন কার্তেশীয় ফর্মে প্রথম যেটাতে করলাম সেটাতে পেয়েছি, দ্বিতীয়টাতে পেয়েছি, 2 নম্বর সূত্রে পেয়েছি। তো সেইভাবেই আমি করব, একই প্রসেসেই করব। তো প্রথমে এখান থেকে আমরা কি করব, দুটো সরলরেখার
ডিরেকশন রেশিও বা দিক অনুপাতটা আমরা নির্ণয় করব। প্রথমে আমি পিকিউ সরলরেখার ডিরেকশন রেশিও বের করছি বা দিক অনুপাত বের করছি। পিকিউ এর ডিরেকশন রেশিও বা দিক অনুপাত। ডিরেকশন রেশিও কী করে পাবো আমরা, দেখো ডিরেকশন রেশিও কী করে পাবো। তো আমরা পিকিউ যদি বের করি তাহলে কি x2 মাইনাস x1, x2 মাইনাস x1 কমা y2 মাইনাস y1, y2 মাইনাস y1 আর কী পাবো z2 মাইনাস z1, z2 মাইনাস z1। এটা হচ্ছে পিকিউ এর ডিরেকশন রেশিও। এবার আমি বের করব এই কিউ থেকে আর এর, কিউ আর এর ডিরেকশন রেশিও। তাহলে আমরা কী করে পাবো, কিউ আর এর যদি ডিরেকশন রেশিও বের করতে হয় তাহলে x3 মাইনাস কত হবে x2 মাইনাস x2, y3 মাইনাস y2 মাইনাস y2 আর z3 মাইনাস z2। তাহলে পিকিউ এর ডিরেকশন রেশিও বের করলাম আর কিউ আর এর ডিরেকশন রেশিও বের করলাম। দুটো পরস্পর যে সরলরেখাগুলো দেওয়া আছে সেই পিকিউ আর কিউ আর এরা পরস্পর কিন্তু সমরেখ, মানে একটা সরলরেখার উপরেই তিনটে বিন্দু, সুতরাং এরা পরস্পর সমরেখ। আর সমরেখ হলেই তাদের যে ডিরেকশন রেশিও হয় তারা কি থাকে, তারা সমানুপাতে থাকে বা তারা সমান, তাদের অনুপাতটা কী হয় সমান হয়ে যায়। তাহলে পাবো কত x2 মাইনাস x1 বাই হচ্ছে কত হবে x3 মাইনাস x2 ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই কত হবে y3 মাইনাস y2 সমান z2 মাইনাস z1 বাই কী লিখব z3 মাইনাস z2। তো আমরা যেটা পেলাম যে পিকিউ এর ডিরেকশন রেশিও বের করলাম আর কিউ আর এর ডিরেকশন রেশিও বের করলাম, এবং পরস্পর যেহেতু এরা পিকিউ এবং কিউ আর এরা কি পরস্পর সমরেখ, আর যদি সমরেখ হয় তাহলে তাদের যে ডিরেকশন রেশিওগুলো হয় কি সমানুপাতে থাকে। তো আমি সেটাই করলাম, এর x2 মাইনাস x1 বাই x3 মাইনাস x2 ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই y3 মাইনাস y2 আর z2 মাইনাস z1 বাই z3 মাইনাস z2, তাদের অনুপাতগুলো সমান করে দিলাম। তাহলে এটা হচ্ছে তিনটে বিন্দু যদি সমরেখ হয় তার কিন্তু এটা শর্ত। আমরা এভাবে নির্ণয় করব, তিনটে বিন্দু যদি সমরেখ হয় তাহলে তারা কিভাবে সমীকরণ তৈরি করবে তার হচ্ছে শর্ত হচ্ছে এটা। তো আশা করি 5 পর্যন্ত মানে যতটি আমি বললাম ততটি আশা করি বোঝা গেছে। যদি কারোর কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই জানাবে।